সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, আহত ৫। দুঃখিত আপা, এটাই শেষ, হাসিনার উদ্দেশ্যে প্রেস সচিব। দিল্লিকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তাদের পলিসি কেমন হবে, মন্তব্য শামা ওবায়দের। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, জানালেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বড় ব্যর্থতা ছিল বিএনপিকে ভাঙতে না পারা, মন্তব্য সায়েদ আবদুল্লার। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, আহত ৫। বেনাপোল পোর্ট থানার বালুন্দা গ্রামে জমিজমা সংক্রান্ত সালিশ চলাকালীন সময়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় ১০ থেকে ১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বালুন্দা উত্তরপাড়া অহিত বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনের সালিশ বৈঠক বসানো হয়। এ সময় ৫ নং পটুয়াখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কামরুল ও ৫ নং বালুন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা বিতন্দর এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটনা হলে কবিরুল সমর্থক ৫ জন নেতাকর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে দুইজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। দুঃখিত আপা, এটাই শেষ, হাসিনার উদ্দেশ্যে প্রেস সচিব। গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই ও আগস্টের নৃশংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান, তখন থেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ মনে করিয়ে দিয়েছিলেন পুরনো বাংলা প্রবাদ খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে। অনেকে আশঙ্কা করেছিলেন জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোষকামী প্রতিবেদন দেবে যেমনটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায়। তবে অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অটল ছিলেন। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। পোস্টে শফিকুল আলম আরও লিখেন, ডক্টর ইউনূস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে। অবশ্য বাংলাদেশের সবাই জানত জুলাই ও আগস্টে কি ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কি ছিল, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব ও কর্মীদের কি ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল। আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত এনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টে হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হল শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। এদিকে দিল্লিকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তাদের পলিসি কেমন হবে, মন্তব্য শামা ওবায়দের। বাংলাদেশের সঙ্গে ভারতের ফরেন পলিসি কেমন হবে তা দিল্লিকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। শামা ওবায়দ বলেন, হাসিনার আমলে কোনো ফরেন পলিসি ছিল না, যা ছিল তা শুধু একটি দেশের জন্য উপকার করে সম্পর্ক রাখা এবং তা দিয়ে ক্ষমতায় টিকিয়ে থাকা। ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আনো আর আমরা ভেঙে খাই, এমন অবস্থা ছিল তাদের। ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বললে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেত্রী। তিনি বলেন, দিল্লিকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তাদের পলিসি কেমন হবে। শামা ওবায়দ বলেন, যখন ছাত্রদের টার্গেট করে গুলি করা হয়েছে তখন ভারতের কোনো স্টেটমেন্ট ছিল না, কিন্তু ৩২ নম্বরে বাড়ি ভাঙার সময় স্টেটমেন্ট দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথোপকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য। নাজমুল বলছেন, কৌশলে কাজ সারতে হবে, শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে, কেউ টের পাবে না, মিডিয়া যেন বুঝতে না পারে, পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলবে, মেশিন ব্যাগে রাখবে, হাতে থাকবে পতাকা, কমপক্ষে 2 জন ফেলতে হবে। অপর ব্যক্তি উত্তরে বলেন, আচ্ছা
ভাই। এরপর নাজমুল আবার বলেন, আর শুন, মহিলা মানুষ মারবি, মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে, ভয় করবি না, তোর সাথে 2000 নেতাকর্মী থাকবে, লাশ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে। অপর ব্যক্তি উত্তরে বলেন, ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে, আমি আগেই যাব। উত্তরে নাজমুল বলেন, বলছি। এদিকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, জানালেন প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসক ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। আজ রোববার শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সকাল 10:30টায় 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের নিজ কার্যালয় শাপলা হলে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবার ডিসি সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ সন্ধ্যায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সাথে নৈশভোজ। এর আগে শনিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন 2025 নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, গত বছর জেলা প্রশাসক সম্মেলন নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের হার অন্যান্য বছরের তুলনায় কমেছে। এ পর্যন্ত 2024 সালের সম্মেলনের মাত্র 46% সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব বলেন, গত বছর ডিসি সম্মেলন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মোট 381টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে 177টি সিদ্ধান্ত, বাস্তবায়নাধীন 204টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার 46%। শেখ হাসিনার বড় ব্যর্থতা ছিল বিএনপিকে ভাঙতে না পারা, মন্তব্য সায়েদ আবদুল্লাহর। শেখ হাসিনার বড় ব্যর্থতা ছিল বিএনপিকে ভাঙতে না পারা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সৈয়দ আবদুল্লাহ। সায়েদ আবদুল্লাহ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করে কৌশল চালায় এবং শুধুমাত্র ব্যালট বাক্স সাপ্লাই করাকে নির্বাচন প্রক্রিয়ার মূল উপাদান হিসেবে ধরে নেয়, তাহলে তা কার্যকর গণতন্ত্র হতে পারে না। তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রীও স্বীকার করেছেন যে বিএনপিকে ভাঙতে না পারাই তাদের বড় ব্যর্থতা। আওয়ামী লীগ সরকার মনে করেছিল ডামি প্রার্থী দিয়ে শক্তিশালী দল গঠন করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং এই কৌশল উল্টো আওয়ামী লীগকে একটি দুর্বল সরকারের কাঠামোর মধ্যে ফেলে দিয়েছিল। তিনি মনে করেন নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ নয়, বরং অর্থনৈতিক সঠিক কার্যকারিতা নিশ্চিত করাই সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। যদি অর্থনীতি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে যে কোনো সরকারের পতন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াবে।